আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ওষুধ, মোবাইল ফোন ও ইন্টারনেট সেবায় বাড়তি ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন। ওষুধ, মোবাইল ফোন ও ইন্টারনেট সেবাসহ বেশ কয়েকটি পণ্যের উপর আরোপিত ভ্যাটের হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার 22 জানুয়ারি এনবিআরের পৃথক 4টি প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে। এরপর থাকবে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরীক্ষা না দিয়েই পাশ ছাত্রলীগ নেত্রী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবি পরীক্ষা না দিয়েই ছাত্রলীগ নেত্রীকে পাশ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সোরায়া ইয়াসমিন ঐশী গণিত বিভাগ 2018-19 সেশনের শিক্ষার্থী। এই অভিযোগ উঠেছে একই বিভাগের কোর্স শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে। জানাবো, পদ ছাড়লেন সার্জিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের থেকে সরে দাঁড়ালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বুধবার 22 জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এদিকে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সমন্বয়ক শহীদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। গতরাত 11টার দিকে নগরীর হেতেমখা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় ছাত্রাবাসের কয়েকজন তাকে বাঁচাতে আসলে তারাও আহত হয়। স্থানীয় এক প্রভাবশালী তার দলবল নিয়ে হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। জানাবো, হত্যা মামলায় মেয়র আতিক সহ 4 জন রিমান্ডে। হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে 3 দিন, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান ও সাবেক ওয়ার্ড কমিশনার সলিমুল্লাহ সলুকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তাদের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রবিহীন বাংলাদেশিরা। নিউ ইয়র্কে গ্রেপ্তার 4। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি শপথ গ্রহণের পর থেকেই নথিপত্রবিহীন অভিবাসীদের ধরপাকড় শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে নিউ ইয়র্কে অভিযান চালিয়ে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। ফলে আতঙ্কে রয়েছে কাগজপত্রবিহীন বাংলাদেশিরা। শপথ গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার পর্যন্ত অভিবাসন সংক্রান্ত শতাধিক নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন। জো বাইডেনের আমলে 78টি নির্বাহী আদেশ বাতিলসহ নতুন 47টিতে স্বাক্ষর করেছেন তিনি। অবৈধ অভিবাসীদের শক্ত হাতে দমন করার ঘোষণা দিয়েছেন তিনি। ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নানা অঙ্গরাজ্যে। নথিবিহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ওষুধ, মোবাইল ফোন ও ইন্টারনেট সেবায় বাড়তি ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন। ওষুধ, মোবাইল ফোন ও ইন্টারনেটের সেবাসহ বেশ কয়েকটি পণ্যের উপর আরোপিত ভ্যাটের হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার 22 জানুয়ারি এনবিআরের পৃথক 4টি প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে। বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ ও অংশীজনের অনুরোধ বিবেচনায় নিয়ে বৃহত্তর জনস্বার্থে সব পণ্য সেবায় বিদ্যমান ভ্যাটের হার উৎসে কর
পরিবর্তনের হার এবং সম্পূরক শুল্কের হার হ্রাস করেছে এনবিআর। যেসব পণ্য ও সেবায় আরোপিত ভ্যাট কমিয়েছে এনবিআর। ওষুধ সব জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরও সহজতর করার লক্ষ্যে শুধু ওষুধ শিল্পের উপর ব্যবসায়িক পর্যায়ের বৃদ্ধি করা ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে আগের হার 2.4% বলবৎ রাখা হয়েছে। ফলে ওষুধের উপর অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধ শিল্পের ধারাবাহিক বিকাশ বজায় থাকবে এবং সাধারণ ভোক্তা পর্যায়ে ওষুধের মূল্য বৃদ্ধি পাবে না। মোবাইল ফোন ও আইএসপি সেবা দেশের চলমান ডিজিটালাইজেশনের কার্যক্রম অব্যাহত রাখা ও একটি অত্যাধুনিক আইটি জ্ঞান সম্পন্ন তরুণ প্রজন্ম বিনির্মাণ এবং অনলাইন ভিত্তিক কর্মকাণ্ড বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোনের সিম অথবা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার উপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। ফলে মোবাইল ফোন ও আইএসপি সেবার উপর বর্ধিত অথবা নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করায় এই দুই খাতে ভোক্তাদের খরচ বৃদ্ধি পাবে না। রেস্তোরাঁ দেশের বৃহৎ জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে রেস্তোরাঁয় খাবার গ্রহণের সুবিধার্থে 3 স্টার 4 স্টার এবং 5 স্টার হোটেল ব্যতীত অন্য সব রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে সাধারণ জনগণ আগের মূল্যে এসব রেস্টুরেন্টে খাবার গ্রহণ করতে পারবেন। মোটরগাড়ি গ্যারেজ ও ওয়ার্কশপ জনস্বার্থে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ক্ষেত্রে বৃদ্ধি করা ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে এ সংশ্লিষ্ট সেবায় মূল্য বৃদ্ধি পাবে না। পরীক্ষা না দিয়েই পাস ছাত্রলীগ নেত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রীকে পাশ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত সুরাই ইয়াসমিন ঐশী গণিত বিভাগের 18-19 সেশনের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ অভিযোগ উঠেছে একই বিভাগের কোর্স শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিনের বিরুদ্ধে। জানা যায় গত 16 জুলাই এরপর থেকে সুরাই ইয়াসমিন ঐশী ক্যাম্পাসে অনুপস্থিত। তার মাস্টার্স প্রথম সেমিস্টারের সকল পরীক্ষা জুলাই বিপ্লবের আগেই হয়েছিল। শুধু প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন এর একটা কোর্সের মিড পরীক্ষা বাকি ছিল। কোর্সটি নাম কমিউনিটি আলজেব্রা। কোর্স কোড হল 5102। কমিউনিটি ল্যাব আলজেব্রার বিষয়টি পরীক্ষা সোমবার 2 ডিসেম্বর দুপুর 12টার সময় হওয়ার কথা থাকলেও সেদিন পরীক্ষা ক্যান্সেল করেন কোর্স শিক্ষক। 10 ডিসেম্বর দুপুর 12টায় কমিউনিটি আলজেব্রার বিষয়ে মিড পরীক্ষা নেন কোর্স শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন। এই পরীক্ষায় ছাত্রলীগের এই নেত্রী কখনোই ক্যাম্পাসে আসেনি, পরীক্ষাও দেননি, কিন্তু পরীক্ষা না দিয়েও তাকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে ঐশীর ব্যাচমেট ইমরান বলেছেন, ছাত্রলীগের বিপক্ষে সর্বদাই ছিলাম। এমন সংগঠন কেউ ক্যাম্পাসে এসে পরীক্ষা দিতে পারে না। তারা পরীক্ষা দিতে আসার সাহস কিভাবে পায়? আগে শহীদ আবু সাঈদের হত্যার বিচার, দোষী ছাত্রছাত্রীদের আজীবন বহিষ্কার, তা না হলে বিশ্ববিদ্যালয়ের বিশৃঙ্খলা হলে এর দায় বিশ্ববিদ্যালয়কেই নিতে হবে। সুরাই ইয়াসমিন ঐশী বলেছেন, আমি ওই মিড পরীক্ষাটি সবার সাথেই দিয়েছি, কিন্তু কবে দিয়েছি তা মনে নেই। আপনারা চাইলে আগে আমার বিভাগে গিয়ে পরীক্ষার খাতা দেখতে পারেন। পরীক্ষা অংশগ্রহণ না করেও পাশ করে দেওয়ার ব্যাপারে গণিত বিভাগের প্রফেসর ডক্টর রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, না, আমি পরীক্ষা জুলাই আগস্টেই নিয়েছি, কারণ মাস্টার্স প্রথম বর্ষের সকল বিষয় আগেই শেষ হয়ে গেছে। এই মিড পরীক্ষাটি মে মাসে নিয়েছি। দেখতে চাইলে পরীক্ষা কন্ট্রোলে গিয়ে খোঁজখবর নিতে পারেন। পদ ছাড়লেন শারজিস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের থেকে সরে দাঁড়ালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম। বুধবার 22 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। কালবেলার পাঠকদের জন্য শারজিস আলমের পোস্টটি তুলে ধরা হলো। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই। এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিও হিসেবে দায়িত্ব পালন করছে। গভর্নিং বোর্ডে ফাউন্ডেশনের পলিসি মেকিং এর কাজ করবে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা রয়েছে। স্বাস্থ্য, সমাজ কল্যাণ, স্থানীয় সরকার, আইসিটি সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই। এই
ফাউন্ডেশনে প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে 1 অক্টোবর অফিস চালু হয়। 15 অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছি। 21 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস 10 দিন আমি দায়িত্ব পালন করি। এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি। ফাইনালি আমার সাইনিং অথরিটি 7 জানুয়ারি হস্তান্তর করা হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি। 31 ডিসেম্বর পর্যন্ত ভেরিফাইড 826 শহীদ পরিবারের মধ্যে 628 জনকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি প্রায় 11,000 ভেরিফাইড আহতদের মধ্যে 2,000 আহতকে আর্থিক সহযোগিতা করা হয়। যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি বলেও জানান শারজিস আলম। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সমন্বয়ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার 11টার দিকে রাত হেতেমখা এলাকায় ঘটনা ঘটে। এ বিষয়ে রাবির সমন্বয়ক মেহেদী সজীব বলেছেন, হেতেমখা এলাকায় একটি ছাত্রাবাসে শহীদ থাকেন। ওই ছাত্রাবাসের পাশে তার উপর হামলা করা হয়েছে। সময় ছাত্রাবাসের কয়েকজন তাকে বাঁচাতে আসলে তারাও আহত হন। স্থানীয় এক প্রভাবশালী তার দলবল নিয়ে হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার দলীয় পরিচয় এখনও নিশ্চিত নয়। হামলার পর শহীদকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এখন সে নিরাপদে আছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী মাসুদ বলেছেন, এই ঘটনা জানার পর আমরা দ্রুত খোঁজখবর নিচ্ছি। আমাদের কাছে এখনও কোনো অভিযোগ করা হয়নি। দোষীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে।